ডিজাইনের সপ্তম পর্বে আপনাদের স্বাগতম। প্রি-টিউটোরিয়াল পয়েন্টের ওয়েব ডিজাইনের সপ্তম পর্বে আমরা আলোচনা করব HTML এর হেডিং এবং প্যারাগ্রাফ নিয়ে। তো অন্যান্য পর্বগুলোতে আমরা হেডিং এর এইসন ট্যাগের সাহায্যে আমরা হেডিং দেওয়া শিখেছিলাম, তবে হেডিং শুধু এইসন নয় এবং আরও হেডিং এর অনেক অংশ রয়েছে, সেই জিনিসগুলো আমরা আজকে দেখব এবং প্যারাগ্রাফের অনেক আলোচনার বিষয় আছে, সেই বিষয়গুলো আমরা নোটপ্যাড++ এডিট করে দেখব। আমরা আমাদের নিউ প্রজেক্ট ফাইলে প্রবেশ করব। এখন এখান থেকে index.html বরাবর আমরা যেটাতে এডিট করতেছি, যে ফাইলটা আমরা এডিট করার জন্য নিয়েছিলাম index.html, আমি সেখানে চলে যাচ্ছি এডিট উইথ নোটপ্যাড করে, এখানে চলে আসলাম। তো গত পর্বে আমরা আলোচনা করেছিলাম অ্যাট্রিবিউট নিয়ে, আজকে আমরা আলোচনা করব হেডিং নিয়ে। তো আমরা এর আগেও এইসন ট্যাগের সাহায্যে আমরা দেখিয়েছি, তো আমরা আজকে লিখব। তো আমরা লেখার আগে আমি আপনাদেরকে একটা জিনিস ক্লিয়ার করে দিতে চাই, হেডিং আপনি H1 থেকে H6 পর্যন্ত নিতে পারবেন। আমাদের যে HTML এর নিয়ম অনুযায়ী হেডিং H1 থেকে যে ডিফল্ট যে সাইজ এটা অনুযায়ী H1 থেকে H6 পর্যন্ত নিতে পারবেন। তো চলুন দেখি আমরা H1 থেকে H6 পর্যন্ত আমরা সবগুলো হেডিং দিয়ে দেখব আগে আসলে কোনটার আকার কেমন হয়। H1, তো এটাকে আমরা বারবার লেখার দরকার নেই, আমরা জাস্ট এডিট করে দিব। Ctrl+D চেপে এরকম করে দিলে দ্বিগুণ হয়ে যাবে, কপি হয়ে যাবে। Ctrl+D দিলাম, তারপর আমাদের একই কষ্ট করা লাগতেছে। এখানে 2, তারপরে আমরা দিব এখানে দিব 3, এখানে দিব 4। আচ্ছা, আমরা একটা কাজ করি, আচ্ছা এখানে দিচ্ছি। এখানে দেখেন আমি H1 থেকে H6 পর্যন্ত হেডিংগুলো নিয়ে নিলাম এবং H1 এর মধ্যে দিলাম যে দিস ইজ হেডিং 1। এখন আমি সবগুলোতেই দিস ইজ হেডিং 1 এই টেক্সটটা কপি করে এখানে সবগুলো হেডিংয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এবং আমাদের এখানে ডিটেক্ট করার জন্য এখানে 2 নাম্বার হেডিং যেটা, সেটাতে আমরা হেডিং 2 দিচ্ছি যাতে আমরা বুঝতে পারি যে এটা হেডিং 2। তারপরে আমরা দিব একই টেক্সট দিব এখানে এবং এখানে দিব যে 3, THREE 3। H4 এর ক্ষেত্রেও আমরা Ctrl+V চেপে আমরা কপি করে দিলাম। এখন এটাকে দিব A4UR4। এটার ক্ষেত্রেও আমরা তাই করব, সবগুলোর ক্ষেত্রে তাই করব। 5, হেডিং নাম্বার 5। তারপরে এটা তো Ctrl+V চেপে 6। তো এখন দেখেন যে আসলে আপনি আউটপুট দেখলেই বুঝতে পারবেন যে কেন আমরা কোন কোন ক্ষেত্রে আমরা এই হেডিং এর এই ট্যাগগুলো কোথায় ইউজ করতে হবে, একটু হলে ধারণা আসবে। তো চলুন আমি রান করে দেখি। ফার্স্ট রান করতে তাই আমি এখানে যাচ্ছি, রান অপশনে চলে যাচ্ছি এবং লঞ্চ ইন ক্রোম এখানে ক্লিক করলাম এবং এখন ব্রাউজার ওপেন হবে। দেখুন এখানে ব্রাউজার আউটপুট দেখুন যে এখানে আমি যেটা ছিল দিস ইজ হেডিং 1 ছিল, তো এটা আকার দেখেন যে দিস ইজ হেডিং 1 একটু ডিপ হয়েছে এবং একটু আকারটা বড়। তারপরে হেডিং 2 ছিল যে দিস ইজ হেডিং 2, হেডিং 2 এর আকার দেখেন ওটা ছোট, দিস ইজ হেডিং 3। এরকম করে দেখেন যে 6 পর্যন্ত যে হেডিংগুলো ছিল ব্রাউজারে সেটা একটা ডিফল্ট সাইজ এখানে শো করতেছে যে কোন হেডিংয়ের জন্য কত সাইজ এখানে। তো HTML এর ক্ষেত্রে এটা ডিফল্ট করে দেওয়া থাকে। তো আপনি যখন যে হেডিং ইউজ করবেন সেখানে সেই রকম আকার শো করবে। তবে চাইলে আপনারা এর আকার বড় ছোটও করতে পারেন, তো সেটা একটু পর শেখাবো। তো দেখেন এখন যে আমরা হেডিং 1 থেকে হেডিং 6 পর্যন্ত আমরা এখানে টাইপ করে দেখলাম এবং আউটপুট দেখলাম যে আকারগুলো কেমন হচ্ছে। তো এখানে আমরা গুরুত্বের দিক থেকে যদি বিবেচনা করি তাহলে আমাদের গুরুত্বের বিবেচনা করলে আমাদের H1 যে ট্যাগটা, এটার গুরুত্ব সবচেয়ে বেশি এবং H1 এর আন্ডারে H2 হতে পারে এবং H3 হতে পারে, এরকম মানে গুরুত্বের দিক থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ H1 এবং সবচেয়ে লোয়েস্ট গুরুত্বপূর্ণ H6। তো মোস্ট ইম্পর্ট্যান্ট H1 অ্যান্ড লেস ইম্পর্ট্যান্ট H6। এখন গুরুত্বের দিক দিয়ে বিবেচনা করলে দেখা যাচ্ছে যে H1 যেহেতু অনেক গুরুত্বপূর্ণ, সেক্ষেত্রে আমি আরেকটা জিনিস দেখাবো আপনাদের। আপনারা চাইলে H4 কে H1 এর মতো আকার করতে পারেন বা এগুলোর ডিফল্ট ফন্ট সাইজ দিয়ে দিতে পারেন। তো কিভাবে আপনি এখানে এটা HTML এর মানে HTML কর্তৃক করে দেওয়া এটা একটা ডিফল্ট সাইজ। তো
এই ক্ষেত্রেও এর বাইরেও আমরা এটার স্টাইল দিতে পারি কিভাবে। তো আমি যদি H6 এ স্টাইল দিই, H6 এর আকার আপনারা দেখেন যে ব্রাউজার কোথায় গেল, ব্রাউজারে হচ্ছে, ব্রাউজারে দেখেন যে H6 হচ্ছে দিস ইজ হেডিং 6, এই যে এখানে দেখেন আকার অনেক ছোট দেখাচ্ছে। আপনাদের সুবিধার জন্য হচ্ছে আমি একটু ড্রয়িং করে ড্রয়িং এর জন্য একটু ইয়ে করে নিচ্ছি। তো এইখানে দেখেন যে এই 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 জিনিসটা খেয়াল করেন, H6 এর আকার খুবই ছোট দেখাচ্ছে। সেই ক্ষেত্রে আমি কি করব, সেই ক্ষেত্রে আমাকে আকার আমি যদি বাড়াতে চাই, এখন আমাকে নোটপ্যাড প্লাস প্লাস আমাকে যেতে হবে। তো সরি, এখানে হচ্ছে আমাকে আউট করে দিতে হবে এটা। চলুন আমরা এখন হচ্ছে নোটপ্যাড প্লাস প্লাসে যাচ্ছি, নোটপ্যাড প্লাস প্লাসে চলে আসলাম। এখানে হচ্ছে আমরা H6 এর আকার আমরা বাড়াই দিতে চাই, স্টাইল এখানে দিতে হবে। তো আমরা অ্যাট্রিবিউট অলরেডি শিখেছি যে অ্যাট্রিবিউট, স্টাইল অ্যাট্রিবিউটের কাজ শিখেছি। তো কোনো একটা এলিমেন্টের ভিতরে যদি আমরা এক্সট্রা কোনো ইনফরমেশন দিতে চাই সেগুলো অ্যাট্রিবিউট। তো এই স্টাইল অ্যাট্রিবিউটের কাজ হচ্ছে এখানে H6 এর ভিতরে স্টাইল অ্যাট্রিবিউট দেওয়ার মানে হচ্ছে যে H6 এর বাড়তি কোনো ইনফরমেশন এখানে প্রোভাইড করা হবে। তো H6 এ আমি কি দিব, H6 এ আমি স্টাইলের ক্ষেত্রে ডাবল কোটেশন, তো এখানে দিচ্ছি H6 এর হচ্ছে ফন্ট সাইজটা আমি হচ্ছে বাড়াই দিব। ফন্ট সাইজ দিচ্ছি হচ্ছে এখানে কোলন দিতে হবে, ফন্ট সাইজ কোলন দিয়ে হচ্ছে আমাকে দিতে হবে, ধরেন আমি দিলাম 50 পিক্সেল, px তে হচ্ছে পিক্সেল, তো সেমিকোলন দিতে হবে। তো আমি কন্ট্রোল এস ক্লিক করে হচ্ছে আমি এখন রান করব, অর্থাৎ আর বারবার রান করার দরকার নেই। আমরা এখন ব্রাউজারে যাব, ব্রাউজারে গিয়ে জাস্ট রিফ্রেশ করা হবে। চলুন ব্রাউজারে চলে আসলাম। এখন এটাকে আগের ছিল এরকম, এখন আমি রিফ্রেশ করব। দেখুন এই যে দেখেন, খেয়াল করুন যে হচ্ছে দিস ইজ হেডিং 6, এটা কত বড় হয়ে গেছে যে হেডিং 6। আগে কিন্তু ছিল এরকম, হেডিং 5 এর চেয়ে আরও ছোটো ছিল, হেডিং 5 যেখানে ছিল এর চেয়ে অনেক ছোটো ছিল। আমরা এখন স্টাইল ট্যাগের মাধ্যমে, স্টাইল ট্যাগ নয় স্টাইল অ্যাট্রিবিউটের সাহায্যে আমরা এটাকে আকার বড় করে নিলাম। তো অবশ্যই বুঝতে পারছেন যে হেডিংয়ের কাজ কি, এবং হেডিংয়ের কাজ হচ্ছে যে আপনারা কোনো প্যারাগ্রাফ বা কোনো কিছুর একটা হেডিং দিতে আমরা চাই, অনেক সময় ইনফরমেশন হাইলাইট করার জন্য আমাদেরকে হেডিং দিতে হয়। এক্ষেত্রে আপনাদের প্রয়োজন মতো আপনারা হচ্ছে আকার বাড়াতে পারেন অথবা কমাতে পারেন, অথবা এই ডিফল্ট সাইজগুলোই ব্যবহার করতে পারেন। তো হেডিংয়ের আলোচনা আমরা এই পর্যন্তই রাখি। এখন আমরা প্যারাগ্রাফ নিয়ে আলোচনা করব। তো চলুন প্যারাগ্রাফের জন্য আমরা ট্যাগ লিখি। প্যারাগ্রাফের জন্য আপনারা অবশ্যই জানেন যে হচ্ছে যে প্যারাগ্রাফের জন্য কোন ট্যাগ ইউজ করতে হয়। প্যারাগ্রাফের জন্য অবশ্যই পি ট্যাগ ইউজ করতে হবে। আমি পি ট্যাগ দিয়ে দিলাম, পি ট্যাগ দিচ্ছি, এবং এখানে হচ্ছে আমরা একটু লরেন্স এপসাম থেকে হচ্ছে কিছু টেক্সট কপি করে নিয়ে আসবো এখানে শো করানোর জন্য। এখন একটা জিনিস দেখেন যে হচ্ছে আমি পি ট্যাগের মধ্যে হচ্ছে যখন পিতে ক্লিক করলাম, পি ট্যাগে ক্লিক করলাম, দেখুন এটা হচ্ছে স্টার্টিং পার্ট হচ্ছে এটা, এন্ডিং পার্ট হচ্ছে এটা। তো এখানে হচ্ছে আমি কিছু টেক্সট হচ্ছে কপি করে এখানে দিয়ে দিয়েছি, এবং আপনাদেরকে একটা জিনিস বোঝানোর জন্য আমি এখানে একটা প্যারা আকারে এখানে টেক্সটগুলো বসিয়েছি। দেখুন এখানে দেখুন মাঝখানে একটু গ্যাপ রয়েছে, এবং এখানে কিন্তু স্পেস রয়েছে। তো আর লাইনের ডান পাশগুলোতে দেখুন যে এগুলোতে স্পেস রয়েছে, এবং লাইনগুলো সমান না, সব পাশ দিয়ে সমান না। সেক্ষেত্রে হচ্ছে আপনাদের কি মনে হয় যে আপনি যখন আউটপুট শো করবেন এই প্যারা আকারেই শো করবে নাকি সবগুলো একসাথে হয়ে যাবে? তো আপনারা হয়তো মাইক্রোসফট ওয়ার্ডে হচ্ছে আপনারা কোনোদিন কাজ করেছেন যে আপনারা এইভাবে যদি গ্যাপ দিয়ে রাখেন, তো সেখানে এই গ্যাপটাই নিয়ে নেয়, আউটপুট হিসেবে গ্যাপটাই নিয়ে নেয়। সেটা যদি পিডিএফ করেন দেখবেন যে ওই গ্যাপটা শো করতেছে বা সব কিছু ওই রকমই থেকে যায়। কিন্তু এইচটিএমএল এর ক্ষেত্রে হচ্ছে আপনাদের একটা জিনিস বুঝতে হবে যে এখানে আপনি যতই গ্যাপ দেন, এখানে যতই গ্যাপ বা স্পেস যত কিছুই দেন না কেন, এখানে হচ্ছে আপনার কোনো যদি টেক্সট না থাকে যে জায়গাগুলোতে, ওই জায়গাগুলো ফিল আপ হয়ে যাবে। এখানে হচ্ছে আপনাদের কোনো গ্যাপ থাকবে না আউটপুটে। তো চলুন আমরা হচ্ছে এটাকে কন্ট্রোল এস দিয়ে সেভ করি, এবং এর আউটপুটটা দেখি কি দেখা যায় ব্রাউজারে। তো আমি যাচ্ছি ব্রাউজারে, এবং অলরেডি আমাদের পেজটা ছিল, তাই রিলোড করলে দেখুন এই যে এখানে টেক্সটগুলো চলে আসছে, টেক্সটগুলো অলরেডি চলে আসছে, এবং মাঝখানে প্যারা আকারে কিন্তু এখানে ছিল, প্যারা আকারে ছিল, কিন্তু আমরা ওই গ্যাপটা দেখতে পাচ্ছি না। দেখুন এখানে আমি আবার দেখাচ্ছি যে এখানে দেখেন যে কিছু গ্যাপ রয়েছে। তো ওই গ্যাপগুলো আসলে এখন নাই, কেন নাই এইখানে দেখেন যে সরি আমার মাউস ঠিক মতো কাজ করছে না। এই যে এই অংশটাতে দেখেন, এই অংশটা হচ্ছে যে
অনেক গ্যাপ রয়েছে, এবং ডান পাশে যে এই অংশটা দেখেন এগুলোতে কিছু আছে। তো এই যে এই জিনিসগুলো আসলে আউটপুটে কেন হলো না, আউটপুটে কেন শো করলো না? এইখানে হচ্ছে আমরা আউটপুটে দেখেন যে এইখানে এখানে কোনো গ্যাপ নেই। আসলে HTML এর ক্ষেত্রে আপনি পি ট্যাগের ভিতরে কোনো গ্যাপ দিলে আউটপুটে সে গ্যাপটা নিবে না। তো এটা হচ্ছে আমাদের HTML এর একটা নিয়ম যে এখানে গ্যাপ থাকলেও সেখানে গ্যাপ নিবে না, কিন্তু সে ডিফল্টভাবে সে সব কিছু গ্যাপ পূর্ণ করে চলে যাবে। তো এই হচ্ছে আমাদের প্যারাগ্রাফের একটা জানার বিষয় যে এখানে কেন হচ্ছে আমরা গ্যাপ দিলে সেই গ্যাপগুলো নিচ্ছে না। তো আরেকটা জিনিস আপনাদেরকে বলি যে হচ্ছে পি ট্যাগের মধ্যে আপনারা যখন আপনারা ফার্স্ট যারা কোড করতেছেন তারা যখন হচ্ছে এইখানে হচ্ছে আপনারা যখন টেক্সটগুলোকে পেস্ট করে দিবেন, তখন হচ্ছে যে কোনো টেক্সট যখন অন্য জায়গা থেকে কপি করে এনে পেস্ট করে দিবেন, তখন আপনাদের এইরকম হয়ে যাবে যে লাইনগুলো দেখেন যে এখানে আমাদেরকে স্ক্রল করতে হচ্ছে, ডান দিকে স্ক্রল করতে হচ্ছে, অনেক দূর চলে যাচ্ছে। সেই সমস্যাটা সলভ করার জন্য আপনাদেরকে একটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে এখানে উপরে দেখুন যে মেনুগুলো রয়েছে, এখানে ভিউ একটা অপশন আছে, এখানে ভিউ অপশনে গিয়ে এখানে দেখেন ওয়ার্ড র্যাপ নামে একটা অপশন আছে, এখানে আপনারা ক্লিক করবেন। করলে দেখেন যে টেক্সটগুলো কি সুন্দর করে সুন্দর ফরম্যাটে চলে আসছে, যে আমরা দেখতে পাচ্ছি আমাদের আর স্ক্রল করার দরকার হচ্ছে না। এটা আপনাদের একটা জানার বিষয় ছিল। তো এই হলো একটা বিষয় প্যারাগ্রাফের। তো এখন কথা হচ্ছে আপনারা চান যে এরকম গ্যাপগুলোই থেকে যাবে, সেক্ষেত্রে আপনারা কি করবেন, যে আপনারা এরকম গ্যাপ দিয়ে দিয়েছেন, যেমন করে গ্যাপ দিবেন সেরকম থেকে যাবে। এমনটা করার জন্য আপনাদেরকে কি করতে হবে, তো সেটা আপনাদেরকে এখন বলে দিচ্ছি। এখন দেখেন যে হচ্ছে এখানে আমরা যখন টেক্সটগুলো হচ্ছে আমরা পেস্ট করেছি, টেক্সটগুলো পেস্ট করার পর হচ্ছে আমাদের মানে ডিফল্ট সাইজ যাতে শো করে সেজন্য হচ্ছে আমাদেরকে একটা কাজ করা লাগবে, সেটা হচ্ছে মানে যেমন দিয়েছেন আপনারা ঠিক তেমন শো করবে, যেখানে যে স্পেস দিয়েছেন সেরকম শো করবে। এটা কিন্তু আমরা এটা আমাদের হচ্ছে ওয়ার্ড র্যাপ করা হয়েছে, যার ফলে আমাদের নোটপ্যাডে এরকম দেখা যাচ্ছে, কিন্তু আপনারা কিন্তু প্রথমে যেমন দিয়েছিলেন আউটপুটে কিন্তু তেমন দেখাবে। তো এটা আমাদের এখানে সুবিধার জন্য আমরা এখানে এইরকম করে নিয়েছি, কিন্তু আউটপুট এরকম শো করবে না। আপনারা যেরকম দিয়েছিলেন প্রথমে যেরকম ছিল, ওয়ার্ড র্যাপ ছাড়া যখন যেরকম ছিল সেরকম শো করবে। তো চলুন আমরা এটা করার জন্য কী করতে হবে, এখানে করার জন্য আপনাদেরকে প্যারাগ্রাফের পরিবর্তে আমাদের নিতে হবে প্রি ট্যাগ, বা এটাকে বলা হয় প্রি ফরম্যাটেড ট্যাগ। তো এখানে প্রি ট্যাগ নিয়ে নিলাম, নিয়ে নেওয়ার পর এখানে আছে আমি কন্ট্রোল-S চেপে হচ্ছে সেভ করে নিলাম। সেভ করার পর আমি ব্রাউজারে গিয়ে এখন যদি এটাকে রান করি, তাহলে দেখেন এখানে যে আপনারা কিন্তু ঠিক এরকম টেক্সটগুলোই নিয়েছিলেন, এরকম নেওয়া হয়েছিল, যার ফলে আমাদের স্ক্রল করার দরকার ছিল। এখানে দেখেন আমাদেরও স্ক্রল করার দরকার আছে এখানে আউটপুটে। তো এইরকম আউটপুট হলেও আমাদের একটু সমস্যা, যে আসলে আমাদের স্ক্রল করার কোনো ইউজার তো আর এরকম স্ক্রল করে করে দেখবে না কোনো ইনফরমেশন। সেই ক্ষেত্রে আমরা চাই যে সমানভাবে সবগুলো ডানে এবং বামে সমানভাবে আসুক। সেই ক্ষেত্রে আপনারা কী করবেন, তো সেই ক্ষেত্রে আপনাদেরকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আপনারা যখন স্টাইলের কাজ করবেন শিখবেন, CSS কাজ শিখবেন, তখন হচ্ছে এটা খুব সুন্দর ফরম্যাটে করা যায়। তবে এখন আমরা যেহেতু স্টাইলের কাজ শিখছি না, এখন আমাদেরকে যে কাজটা এখানেই আমরা যেটা ইনলাইন অ্যাট্রিবিউট অর্থাৎ স্টাইল অ্যাট্রিবিউটের আমরা কথা শুনেছি বা দেখেছি, যে স্টাইল অ্যাট্রিবিউটের এর আগের লাইনে যেটাতে আমরা করেছিলাম। এখন হচ্ছে আমরা এখান থেকে যদি স্টাইল অ্যাট্রিবিউটের সাহায্যে এটাকে চেঞ্জ করতে চাই, তাহলে আমাদের স্টাইল দিতে হবে এবং ডাবল কোটেশনের মধ্যে আমাদেরকে স্টাইল দিয়ে দিতে হবে। এখানে দিতে হবে যে টেক্সট অ্যালাইন নামে একটা স্টাইল আছে, যেটাতে আমরা টেক্সট অ্যালাইন দিলাম। টেক্সট অ্যালাইন দিয়ে দিতে হবে জাস্টি আমার স্পেলিং ভুল হয়েছে, JUST, হ্যাঁ অলরেডি চলে আসছে আমাদের এখানে দেখেন, আমি এন্টার ক্লিক করলাম এবং সেমিকোলন দিয়ে দিলাম। তো এখানে আমি সেভ করে যদি, তাহলে আমাদের আউটপুটটা দেখবো এখন, যে ডানে এবং বামে দেখবেন যে সব সমানভাবে চলে আসবে। তো আমরা এখন যাচ্ছি আমাদের ব্রাউজারে যাচ্ছি, ব্রাউজারে গিয়ে হচ্ছে আমি এখানে রিফ্রেশ দিলাম। দেখেন এইখানে খেয়াল করুন যে হচ্ছে ডানে এবং বামে খেয়াল করুন যে সুন্দরভাবে এখানে চলে আসছে টেক্সটগুলো। এটা আমরা কিভাবে করলাম, এটা করলাম স্টাইল অ্যাট্রিবিউটের সাহায্যে। আমরা এখানে স্টাইল দিয়ে দিলাম, টেক্সট অ্যালাইন জাস্টিফাই করে দিয়েছি, যার ফলে আমাদের এই টেক্সটগুলো সুন্দর ফরম্যাটে চলে আসছে। তো আরেকটা জিনিস হচ্ছে আপনাদের টেক্সটগুলো দেখেন আউটপুটে সবগুলো, এখানে কিন্তু কোনো প্যারা নাই,
তো প্যারা নাই, আপনারা চাচ্ছেন যে একটা প্যারা করবেন, একটা জায়গায় প্যারা করে নেবেন। তো সেক্ষেত্রে আপনাদেরকে মনে করেন যে আপনারা এইখানেই কোনো একটা প্যারা করবেন, সেক্ষেত্রে আপনাদেরকে আরেকটা জিনিস করতে হবে। এটা একটা কোনো ট্যাগ না, এটা আপনাদের লাইন ব্রেক দেওয়ার জন্য এটা নিতে হবে। এটা একটা বিআর ট্যাগ নিতে হবে। বিআর বিআর অর্থাৎ ব্রেক যেটাকে আমরা বলি, বিআর নিতে হবে। বিআর নিয়ে যদি আমরা সেভ করি তাহলে, বা যদি রান করে দেখি তাহলে আমাদের কি হয় দেখি একটু। দেখেন আমরা এইখানে হচ্ছে চাচ্ছিলাম যে এখানে আমরা প্যারা দিব, বা এখানে আমরা প্যারা আকারে দিতে চাই, এবং আরও চাই যে নিচে আরেকটু স্পেস হোক। সেক্ষেত্রে আপনাদের কী করতে হবে, এটা আপনি আরও দ্বিগুণ করে নেন। আপনি দ্বিগুণ করে নিলেন, সেই ক্ষেত্রে এখন কন্ট্রোল এস সেভ করে নেন, তাহলে দেখেন যে একটু দূরে দূরে সরে যাবে। তো দেখেন আপনাদের স্পেসটা ঠিক, কিন্তু আমরা এখানে যেমন নিয়েছিলাম তো সেরকম ফরম্যাটে চলে আসছে। তো আপনারা বুঝলেন যে প্যারাগ্রাফ কীভাবে শো করতে হয়, সেটা তো আপনারা অলরেডি অনেক আগেই জেনে গেছেন। তারপরে আমরা শিখলাম কিভাবে টেক্সটগুলোকে জাস্টিফাই করতে হয়, অর্থাৎ বামে এবং ডানে সমানভাবে সুন্দর সিনটেক্সটা চলে আসে, সুন্দর একটা ফরম্যাটে চলে আসে। তারপরে আমরা শিখলাম স্টাইল অ্যাট্রিবিউটের কথা সাহায্যে তো আমরা এটা করলাম। এরপরে আমরা শিখলাম যে লাইন ব্রেক কীভাবে দিতে হয়, এটা শিখেছি আমরা। তো এটা হচ্ছে আমাদের, এগুলো ছিল আমাদের প্যারাগ্রাফের ক্ষেত্রে জানার আরও বিষয়, এগুলো আপনাদেরকে অতি জরুরি জানা। তো অলরেডি 16 মিনিটের একটা টিউটোরিয়াল হয়ে গেছে, তো আজকে আর বাড়াতে চাচ্ছি না। এরপরে যদি কোনো কিছু মিসিং থাকে তাহলে হচ্ছে আমি পরের যে টিউটোরিয়াল সেটাতে হচ্ছে আপনাদেরকে ইনফর্ম করব যে 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 এই বিষয়গুলো আপনাদের মিসিং হয়ে গেছে, এগুলো একটু জানতে হবে। তো সেটা ওই আলোচনার পাশাপাশি সেই আলোচনাটা করে নেব। এবং আপনাদের যদি এই জিনিসগুলো বুঝতে সমস্যা হয় তো সেক্ষেত্রে আমাকে কমেন্টে প্রশ্ন করতে পারেন, এবং অবশ্যই অবশ্যই হচ্ছে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কারণ আপনারা সাবস্ক্রাইব করেন যদি না করেন তাহলে হচ্ছে আমরা ইন্সপায়ার্ড হব না, যার ফলে আমরা আর কোনো কাজ বন্ধ করে দেবো, যার ফলে এগুলো আমরা করবো না। যদি কোনো বেনিফিট না পাই তাহলে এসব করে কোনো লাভ আছে? তো ওকে, আজকে এই পর্যন্তই। পরের টিউটোরিয়ালের জন্য অপেক্ষা করুন। আসসালামু আলাইকুম।